আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো বনসার শুরু করা যাক। আজ শহরে আবার একটি খুন। প্রত্যেকবারের মতো একইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। কলকাতা মেডিকেল কলেজের ডক্টর কাই কিম তেইয়ংকে তার সন্দেহ তালিকায় রেখেছেন এবং সেই সন্দেহের বশে কিম তেইয়ংকে আজ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু বিক্ষুব্ধ জনগণ মানতে নারাজ। তাদের মতে যে ডক্টর হাজার জনগণের প্রাণ বাঁচাতে পারে সে কিছুতেই কারো জীবন নিতে পারে না। কিম তেইয়ংকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে বিক্ষুব্ধ জনগণ পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ জারি করেছে। এই কেসের দায়ভার দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চের হেড জিয়ন চাংকুককে। কাল ডক্টর কিম তেইয়ংকে কোর্টে চালান করা হবে। দেখা যাক কি হয়। আরও বিস্তারিত খবর জানতে গেলে চোখ রাখুন এমবি নিউজে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মি নিয়ঙ্গি রিপোর্টিং। ডক্টর কিম তেইয়ং কেসের সমস্ত ডিটেলস রেডি করুন। ইয়েস স্যার। ইনি হলেন ক্রাইম ব্রাঞ্চ অফিসার জিয়ন চাংকুক। মিন ইয়ঙ্গি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। স্যার ফাইল। এ ব্যাপারে আপনি কি জানেন? স্যার, ডক্টর কিম তেইয়ং একজন নামকরা কার্ডিওলজিস্ট, কলকাতা মেডিকেল কলেজের 1 নম্বর ডক্টর। সবাই তাকে প্রচণ্ড স্নেহ করে। তার পিছনের কারণ, বহু অসহায় মানুষকে বিনা পয়সায় তিনি চিকিৎসা করেছেন। এমনকি অনেক মৃতপ্রায় ব্যক্তিকেও তার চিকিৎসার দ্বারা তিনি সুস্থ করে তুলেছেন। তার হাতে এখনও পর্যন্ত সুস্থ হয়নি এমন মানুষ নেই। আর এই জন্যই বিভিন্ন ডক্টরদের তার উপর একটু ক্ষোভও জন্মেছে। এত কম বয়সে এত উন্নতি, অনেকেই সেটা মানতে পারছে না। জনগণের বক্তব্য, যে মানুষ এত মানুষের প্রাণ বাঁচাতে পারে, কোনো রকম টাকা পয়সা না নিয়ে গরিব মানুষের চিকিৎসা করে তাদেরকে জীবন ফিরিয়ে দিতে পারে, সে কিছুতেই এত মার্ডার করতে পারে না। 6টা খুনের দায় তার উপর চাপানো হয়েছে। সবার ধারণা এর পেছনে অন্য কারোর হাত আছে। আর সবথেকে বড় কথা, যারা মারা গিয়েছে প্রত্যেকেই সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বড়লোকের বুকে যাওয়া সন্তান। আর এই প্রত্যেকটি ছেলের সাথে যুক্ত রয়েছে ডক্টর কাই। স্যার, অনেকেই সন্দেহ করছে ডক্টর কাই কোনো না কোনোভাবে এর সাথে যুক্ত, আর উনি নিজে বাঁচার জন্য তার সমস্ত দায় কিম তেইয়ংয়ের উপর চাপাচ্ছেন। যেহেতু এতদিন মেডিকেল কলেজে ডক্টর কাই ছিল সর্বেসর্বা, কিম তেইয়ং আসার পর থেকে তার পসার বেশ কমে গেছে। আর সেই আগেই কিম তেইয়ংয়ের ওপরেই সব দোষ তিনি চাপানোর চেষ্টা করছেন। আপনি একটু ফাইলটা চেক করে নিন, তাহলে সবটা বুঝতে পারবেন। কিন্তু আমি যতটুকু শুনেছি সব এভিডেন্স কিম তেইয়ংয়ের বিরুদ্ধেই কথা বলছে। হ্যাঁ স্যার, আর সেটাই তো আমাদের তদন্ত করতে হবে। জাংকুক ফাইলটা খুলে ফাইলে থাকা ছবিটা দেখে চমকে ওঠে। এ ডক্টর কিম তেইয়ং? ইয়েস স্যার। ও মাই গড, এ কী করে এতক্ষণ করতে পারে? স্যার, বুঝলাম না। মিস্টার সুগা বছরখানেক আগে এই কিম তেইয়ং একবার আমার জীবনে বাঁচিয়েছেন। আমি তাকে তারপর অনেক খুঁজেছি, বাট যেহেতু তার নাম ধাম কিছুই জানতাম না, তাই তাকে খুঁজেও পাইনি। বাট এভাবে তাকে দেখতে হবে কখনো ভাবিনি। কি বলছেন স্যার? তার মানে কি আপনিও কিম তেইয়ংয়ের ফ্যান হয়ে গেলেন নাকি? আপনার জীবন বাঁচিয়েছিল বলে? স্টপ ইট। দোষীকে শাস্তি দেওয়া আমাদের কাজ, সে যতই ভালো হোক না কেন। সে যদি দোষ করে থাকে, শাস্তি সে পাবেই। এখন চলো, আমাদের ক্রাইম স্পটে পৌঁছতে হবে। তারপর কিম তেইয়ংয়ের সাথে কথা বলবো। ওকে স্যার। ও মাই গড, কি বিভৎসভাবে খুন করা হয়েছে। মুখটাও ঠিক মতো চেনা যাচ্ছে না। ইয়েস স্যার, দেখে তো মনে হচ্ছে কোনো সাইকোর কাজ। মাই গড স্যার, একটা মেয়ে এরকম কাজ করতে পারে ভাবা যায়? ওনাকে দেখলে তো এমনটা কখনো মনে হয়নি। মাই গড, কিম তেইয়ংয়ের দম আছে বলতে হবে। শাট আপ। এখনও কিন্তু প্রমাণ করতে পারেনি যে কিম তেইয়ংই দোষী, তাই বারবার এই কথাটা বলো না। ওকে স্যার। বাই দ্য ওয়ে স্যার, আপনি কি কোনোভাবে এটাই ভাবছেন যে মিস কিম তেইয়ংয়ের পক্ষে এমনটা করা সম্ভব নয়? আমি এই মুহূর্তে কিছুই ভাবছি না। আপাতত কেসটায় ফোকাস করতে দাও। একটা এভিডেন্সও যেন বাদ না যায়। স্যার, চিন্তা করবেন না, আপনাকে হারায় এমন সাধ্য কার আছে? এখনও পর্যন্ত একটা কেসেও আপনি হারেননি। আপনার যা বুদ্ধি, তারিফ করতেই হবে। হয়েছে, এবার নিজের কাজে মন দাও। ওকে স্যার। স্যার, কিম তেইয়ংকে জেরা ঘরে আনা হয়েছে। ওকে, আমি আসছি। এই মুহূর্তে সামনাসামনি বসে আছে জিয়ন চাংকুক আর কিম তেইয়ং। কিম তেইয়ংয়ের মুখে কোনো কথা নেই, চুপচাপ বসে আছে। নাম কি? কিম তেইয়ং। কেন করেছেন খুনগুলো? আমি কিছু করিনি। সমস্ত এভিডেন্স আপনার বিপক্ষে কথা বলছে, আর আপনি বলছেন কিছু করেননি।
সঠিক মানুষের সপক্ষে কথা বলার মানুষের বড্ড অভাব। যাকগে, সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমাকে আদালত শাস্তি দিয়ে যদি ক্রাইম বন্ধ হয়ে যায় তাহলে তো ভালোই। সেটা তো আদালতই ঠিক করবে আদালত কি করবে কি না। আপাতত আপনি আপনার সম্পর্কে সবটা বলুন। ঠিক কোনটা জানতে চান সেটা বলুন। প্রথম থেকে সবটা। আপনি কোথা থেকে বিলং করেন, কি করতেন, আপনার পরিবারে কে আছে, আপনার বন্ধু বান্ধব, সবটা। আমি কিম তেইয়ং, অনাথ আশ্রমে মানুষ হয়েছি। ছোটো থেকে আমার কেউই ছিল না। পড়াশোনা করতে ভালো লাগতো। সারাদিন বইয়ে মুখ গুজেই পড়ে থাকতাম। খুব একটা বন্ধু বান্ধব আমার জীবনে ছিল না, একমাত্র জিমিন ছাড়া। জিমিন হলো আমার জীবনের সব কিছু, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সোলমেট। দুজনেই একই অনাথ আশ্রম থেকে বড় হয়েছিলাম। ছোটো থেকেই স্বপ্ন ছিল ডক্টর হব, তাই স্কলারশিপ পেয়ে দুজনেই ভর্তি হলাম মেডিকেল কলেজে। পড়াশোনার ফাঁকে পার্ট টাইম জব করতে লাগলাম। তারপর দুজনে মিলে একসাথে একটা বাড়ি ভাড়া নিই। বেশ চলছিল। এরপর জিমিনের জীবনে একজন নতুন মানুষ আসে। জিমিন তাকে ভালোবাসতে শুরু করে। আমি কখনোই ভালোবাসা নিয়ে কিছু ভাবিনি, নিজের কেরিয়ার নিয়ে সবসময় ব্যস্ত ছিলাম। একদিন রাতের বেলা ওভারটাইম করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। এদিকে জিমিন গিয়েছিল তার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে। আমি কাজ সেরে বাড়ি ফিরছিলাম, হঠাৎ জিমিনের কল আসে। ওর গলা শুনে বুঝতে পারলাম কোনো বিপদে পড়েছে। ঠিকমতো কথাটাও বলতে পারছিল না, শুধু বলেছিল তুই আমাকে বাঁচা। আমিও ওর লোকেশন ট্র্যাক করতে করতে সেখানে পৌঁছই। সেখানে পৌঁছতে দেখতে পাই কয়েকটা ছেলে মিলে জিমিনকে ধর্ষণ করার চেষ্টা করছে। আমার সাথে কিছু চেনা পরিচিত মানুষকে আমি সেখানে নিয়ে গিয়েছিলাম। সবাই মিলে কোনো রকমে জিমিনকে সেখান থেকে উদ্ধার করি। মানসিকভাবে জিমিন ভেঙে পড়ে। হসপিটালে 3 দিন ভর্তি রাখা হয়। তারপর থেকে জিমিনের ব্যবহার যেন দিনে দিনে পাল্টে যেতে থাকে। কারোর সাথে ঠিক মতো কথা বলতো না, সবার থেকে দূরে দূরে থাকতে চাইতো। বেশি কিছু বলতে গেলে ভায়োলেন্স হয়ে যেত। ডক্টরের সাথে কনসাল্ট করায় ডক্টর জানায় ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। একবার রেগে গিয়ে ছুটি নিয়ে আমাকেও আঘাত করেছিল। কোনো রকমে ওর থেকে বেঁচেছিলাম। তারপর টানা 6 মাস ওর ট্রিটমেন্ট করার পর ও বেশ কিছুটা সুস্থ হয়, আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু কোনো একটা কারণে ও আর ডাক্তারি পড়তে চায় না। আমিও তাকে আর জোর করি না, আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু তারপরেই শুরু হয় এই খুন। কে করছে, কেন করছে জানি না, তবে আমার জীবনে আবার কেন নতুন করে এই বিপদ এলো বুঝলাম না। জিমিনকে হারিয়ে আমি এমনি অনেকটা কষ্ট পেয়েছিলাম। কোনো রকমে সেই ধাক্কাটা কাটিয়ে উঠতে না উঠতেই আবার নতুন করে ঝড় এসে উপস্থিত। কেন আমার নামে দোষ দেওয়া হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আমি কেন শুধু শুধু কোনো মানুষকে মারতে যাব? আচ্ছা আপনি বলুন তো, যেভাবে মার্ডারগুলো করা হয়েছে, কোনো সুস্থ মানুষের পক্ষে কি এইভাবে কাউকে খুন করা সম্ভব? যে এই খুনগুলো করছে সে নিশ্চয়ই কোনো সাইকো। আর সেই সাইকো যদি আমি হতাম তাহলে নিশ্চয়ই হঠাৎ করে সাইকো হয়ে যায়নি। আমি যতদূর জানি মানুষের জীবনে ছোট থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখতে দেখতে একটা মানুষ সাইকোতে পরিণত হয়। বাট আমার জীবনে তো সেরকম কিছু হয়নি। আমি কেন হব এরকম একজন সাইকো কিলার? আমি যদি কোনো সাইকো কিলার হতামই তাহলে এতদিনে আরও নিশ্চয়ই খুন করতাম। হঠাৎ করে কয়েক মাসের মধ্যে আমি 6খানা খুন করে ফেললাম। ওয়াও, নাইস জোক। বাই দ্য ওয়ে, আপনাকে এবার এত কথা কেন বলছি? সমস্ত প্রুফ তো আমার বিরুদ্ধেই আছে। আমার শাস্তি অনিবার্য, তাই আর নিজেকে নিয়ে এসব বলেই বা লাভ কি? আচ্ছা আপনি বলেন, আপনার বান্ধবী জিমিন, সে নাকি কিছুদিন আগে মানসিক চাপে ছিল, এমনকি আপনাকেও ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছিল কোনোভাবে। প্লিজ স্যার, ওকে এসবের মধ্যে জড়াবেন না। ও একটা সাধারণ মেয়ে, ডিপ্রেস হয়ে পড়েছিল, তাই এমন উল্টোপাল্টা কাজ করেছে। তাহলে মানুষ কখনোই করতে পারে না। তাই এই ধরনের অভিযোগ অন্তত ওর বিরুদ্ধে আপনারা আনবেন না। প্লিজ ওকে রেহাই দিন। অনেক কষ্ট করে ওকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পেরেছি আমরা। দয়া করে আবার ওকে অসুস্থ বানিয়ে দেবেন না। প্লিজ আপনি এত হাইপার হবেন না। আপনারা এখন আমাকে শান্ত থাকতে বলছেন, কিভাবে শান্ত থাকবো বলতে পারেন? আমার জীবনটাই পুরো উলটপালট করে দিচ্ছেন আপনারা। আচ্ছা ডক্টর কায়ের সম্পর্কে আপনি কি বলতে চান? আমি কারো সম্পর্কে কিছু বলতে চাই না। আমি জানি না ডক্টর কায়ের আমার সাথে কী শত্রুতা। অ্যাকচুয়ালি ডক্টর লি মিনহো নার্সিংহোমে আমি কাজ করি। ডক্টর লি মিনহোর সন্তান হচ্ছে ডক্টর কাই। কয়েক মাস আগে একজন পেশেন্ট ডক্টর কায়ের আন্ডারে ভর্তি হন, একটা বাচ্চা 10 বছরের।
ডক্টর কাই তার ফ্যামিলির কাছে অনেক টাকা চেয়ে বসেন, যেটা দেওয়ার ক্ষমতা তাদের ছিল না। একটা 10 বছরের বাচ্চাটাকে দেখে আমার অনেক মায়া হয়েছিল, তাই আমি তার পরিবারের কাছে বিনা পয়সায় সেই বাচ্চাটির চিকিৎসা করতে রাজি হই। এই নিয়ে ডক্টর কায়ের সাথে আমার অনেক সমস্যা হয়েছিল, কিন্তু আমি পারিনি সেই বাচ্চাটাকে ডক্টর কায়ের হাতে ছেড়ে দিতে, কারণ তাহলে হয়তো বাচ্চাটাকে বাঁচানো যেত না। সেই থেকে ডক্টর কাই আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন, এমনকি আমাকে ভয়ও দেখিয়েছিলেন, কিন্তু আমি সেসব কিছুতে পাত্তা দিইনি। হয়তো তার ফলেই আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। জিমিনের কাছে জানতে পেরেছিলাম একদিন আমি বাড়িতে ছিলাম না, সেই সুযোগে নাকি ডক্টর কাই আমার বাড়িতে গিয়েছিলেন। এক প্রকার জোর করে আমার ঘরে গিয়ে কিছু ছানবিন করেছিলেন। জিমিন তাকে আটকাতে জিমিনকে এসে বলেছিল আমি নাকি খুনি, আর আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে সে আমার বাড়িতে এসেছেন। সে কী নিয়ে গেছে আমি জানি না, তবে আমার সন্দেহ যদি ঠিক হয় সেগুলোকে কাজে লাগিয়েই আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করা হয়েছে। যেসব ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হয়েছে আমার সাথে, আমার ধারণা সে সব কিছু মিস্টার কাই আমার বাড়ি থেকে সংগ্রহ করে এনেছিলেন। তার মানে আপনি কি বলতে চাইছেন এই খুনগুলো মিস্টার কাই করেছেন? দেখুন, আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাইছি না, আমি শুধু আমার সন্দেহটা প্রকাশ করেছি, যদিও এখন এগুলো করে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। কাল আপনার কেস আদালতে উঠবে। আপনার কাছে কোনো উকিল আছে যে আপনার কেসটা লড়বে? না, আমার চেনা জানা কোনো উকিল সেরকম নেই, আর কারোর সাথে যোগাযোগ করার সুযোগ আমি পাইনি। বেশ, আমাদের তরফ থেকে একজন সরকারি উকিল আপনার জন্য নিয়োগ করা হবে, সে আপনার কেসটি লড়বে। আপনাদের যা ইচ্ছে। সুগা, ওনার জন্য উকিলের ব্যবস্থা করো। ওকে স্যার। আপনার বাড়িতে আজকে আমরা একটু যেতে চাই কিছু তদন্তের ক্ষেত্রে। ওকে। বাড়ির বাইরের কার্পেটের নিচে একটি চাবি সবসময় রাখা থাকে। জিমিন যদি বাড়িতে থাকে তো কোনো সমস্যা নেই, আর যদি বাড়িতে না থাকে সেই চাবি দিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারেন, আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছু আপনারা চেক করতে পারেন। তবে একটাই রিকোয়েস্ট, জিমিনকে কোনোভাবে এর মধ্যে জড়াবেন না, ওকে ওর মতো থাকতে দিন। আর স্যার, আমার ব্যাপারে ওকে না জানালেই ভালো হয়, এটুকু রিকোয়েস্ট আপনি রাখবেন। মানে তার বান্ধবীর সাথে এত কিছু হয়ে গেছে, সে কিছু জানে না? না স্যার, দিন দুনিয়ার খবর ওর কাছে পৌঁছায় না, ও ওর মতোই থাকে, নিজের মতো করে, একান্ত আপনে। ওকে, চেষ্টা করব আপনার কথা রাখার। সুগা, চলো। এই, ওকে নিয়ে যাও। আচ্ছা স্যার, এই জিমিন ক্যারেক্টারটা কেমন একটা অদ্ভুত লাগছে না? মানে এটা কীভাবে সম্ভব? নিজের বন্ধুর সাথে এত কিছু হয়ে যাচ্ছে, অত জানেই না। আচ্ছা, এই বললো জিমিনের নাকি কোনো একটা বয়ফ্রেন্ড ছিল, তার কি খবর? তার কথা কিন্তু একবারও শুনতে পারলাম না। কি আবার খবর? গার্লফ্রেন্ড রেপ হয়েছে শুনে হয়তো ভেগেছে। এটা রেপ হওয়া মেয়েকে কোনো পরিবারই মেনে নিতে চাইবে না, হয়তো সেই জন্যই তার সাথে আর যোগাযোগ করেনি। এটাও হতে পারে জিমিনের এরকম মিসবিহেভ করার পেছনে তার বয়ফ্রেন্ডে তাকে মেনে না নেওয়া, তাই হয়তো এমন টাইপের হয়ে গিয়েছে। হতেই পারে। আমাদের মেন ফোকাস জিমিন নয়, আমাদের মেন ফোকাস কিম তেইয়ং। আর এই কায়ের ব্যাপারে আমার বেশ সন্দেহ আছে, তাই ওর ব্যাপারে একটু ছানবিন করতে হবে। এই ডক্টর কায়ের ব্যাপারে আমি যতটা জানি, প্রচণ্ড লোভী আর স্বার্থপর একজন ডক্টর, টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকা না পেলে মানুষ মরে গেল তার ট্রিটমেন্ট সে করে না। আর স্বভাবের দিক থেকেও খুব একটা ভালো নয়, মেয়েদের নিয়েই ব্যস্ত থাকে। নিজের পসার এভাবে কমে যাওয়াতে হতেই পারে সেই বদলা নিতেই কিম তেয়াংয়ের উপর সমস্ত দোষটা চাপাচ্ছে, কারণ এই ঘটনার পর কিম তেয়াংয়ের থেকে ডক্টরি পদ কেড়ে নেওয়া হবে, আর তাতে আখেরে ওই ডক্টর কায়েরি লাভ আবার সে আগের মতন সর্বা হয়ে উঠবে। হ্যাঁ স্যার, আপনার কথায় পয়েন্ট আছে। আচ্ছা স্যার, আপনি কি কিম তেয়াংকে বাঁচাতে চাইছেন? না, তেমনটা নয়, তবে কোনো নির্দোষ মানুষ শাস্তি পাক সেটা আমি চাই না, তাই ভালো করে খতিয়ে দেখতে হবে। ঠিক বলেছেন। এই জন্যই তো স্যার আমি না আপনার অনেক বড় ফ্যান, জানেন তো। তুমি একটু চুপ করো, আমাকে একটু ভাবতে দাও। এরপর তিয়ার বাড়িতে সন্ধ্যের দিকে জাংকুক আর সুগা পৌঁছায়। গিয়ে দেখে ভিতর থেকে দরজা লক করা, কয়েকবার বেল বাজাতে কেউ এসে খোলে না, তাই তিয়ার বলা স্থান থেকে চাবিটা নিয়ে দরজা খুলে তারা ভেতরে ঢোকে। বাড়িতে কি কেউ নেই? এত ফাঁকা ফাঁকা কেন, অথচ দরজা ভেতর থেকে লক করা? বাহ স্যার, ঘরটা কিন্তু বেশ সুন্দর। বলুন, তুমি কি বিয়ের সম্বন্ধ দেখতে এসেছো নাকি যে ঘর সুন্দর কিনা দেখছো? স্যার আপনিও না, আমি বললাম। স্যার ওই দেখুন, হয়তো ওটাই মিস জিমিন, দেখুন কিম তেয়াংয়ের সাথে। জাংকুকের নজর পড়ে দেয়ালে টানানো একটা ছবির দিকে। দুই বন্ধু গলা জড়িয়ে ধরে হাসছে। জাংকুক কিছুক্ষণ সে ছবির দিকে তাকিয়ে থাকে।
স্যার শুধু কি ছবিটাই দেখবেন নাকি? তাহলে এক কাজ করুন, ছবিটা নিয়ে চলুন, বাড়িতে টানিয়ে টানিয়ে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দেখবেন। এমনিতেও এখানে এখন বারণ করার মতো কেউ নেই, আপনার যা ইচ্ছে উঠিয়ে নিতেই পারেন। জাস্ট শাট আপ। সরি। এরপর জাঙ্কুক এদিক ওদিক সমস্ত কিছু ঘেঁটে দেখতে থাকে। দেখতে দেখতে এক পর্যায়ে সে দোতলার উপর ওঠে। দেখে একটা ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে বুঝতে পারে এটা তেয়ংয়ের ঘর। বিভিন্ন ডক্টরি জিনিসপত্র, বই, দেয়াল জুড়ে মেডেল, পদক। জাঙ্কুক ঘুরে ঘুরে সব দেখতে থাকে। বলতে হবে মেয়েটা কিন্তু অনেক ব্রিলিয়েন্ট। হ্যাঁ স্যার, দেখুন কত মেডেল, কিন্তু সব ঘেটে কিছু তো পাওয়া গেল না। পাই দেবে, ঘর যখন ভেতর থেকে লক ছিল, বাড়িতে তো কেউ আছেই, চলো তো বলে তের ঘর থেকে বেরিয়ে পাশে আর একটা রুম দেখতে পায়, সেখানে মৃদু আলো জ্বলছে। ডোর ওপেন করতে দরজাটা খুলে যায়। আস্তে করে সেখানে ভেতরে ঢুকে দেখে কেউ একজন ঘুমিয়ে আছে। স্যার, আমার মনে হচ্ছে এটাই মিস জিমিন, ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করাটা ঠিক হবে না মনে হয়। ওকে দিয়ে এমনিতেও আমাদের কোনো কাজ নেই, চলো বলে আবার দরজাটা লাগিয়ে চলে আসে। জাঙ্কুকরা বেরিয়ে যেতেই সেই ঘুমিয়ে থাকা ব্যক্তিটি উঠে বসে। মিস্টার জিয়ন জাঙ্কুক, ক্রাইম ব্রাঞ্চ অফিসার, আপনি বড্ড বোকা। পরদিন তেকে কোর্টে তোলা হয়। তের পক্ষের উকিল হয় কিম সিওক জিন, আর কায়ের পক্ষের উকিল হয় কিম নামজুন। জাজ এসে উপস্থিত হয়। বিচার সভা শুরু করা হোক। মাই লর্ড, আমার ক্লায়েন্ট মিস কিম তেয়ংকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। অবজেকশন মাই লর্ড। আমার মাননীয় বিচারপতি মহাশয়া, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, সমস্ত এভিডেন্স বলে দিচ্ছে কিম তেয়ংই আসল অপরাধী। মাই লর্ড, আমার কথাটা পুরো বলতে দেওয়া হোক। অবজেকশন ওভারঅল। থ্যাংক ইউ মাই লর্ড। মাই লর্ড, প্রমাণ অনেকভাবেই জোগাড় করা যায়, অনেকভাবেই ভুল তথ্য আমাদের সামনে অনেক সময় এনে ধরা হয়। শুধুমাত্র সেই তথ্যের ভিত্তিতে আমরা কোনো নিরপরাধ মানুষকে শাস্তি পেতে দিতে পারি না। আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। কিম তেয়ংকে অ্যারেস্ট করার 3 দিন আগে ডক্টর কাই কিম তেয়ংয়ের অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়েছিলেন এবং গিয়ে ছানবিন করে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলেন। তার বন্ধু তাকে আটকাতে তার বান্ধবীকে বলা হয়েছিল যে এভিডেন্স হিসেবে এগুলো সে নিয়ে যাচ্ছে, কারণ সে কিম তেয়ংকে সন্দেহ করে। তো মাই লর্ড, এটা কি খুব অসম্ভব? সেই এভিডেন্সগুলোকে ইচ্ছা করে আনা হয়েছিল যাতে কিম তেয়ংকে ফাঁসানো যায়। আগের 5-5টা মৃত্যুতে কোনো রকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি, হঠাৎ করে শেষ মৃত্যুতে কেন এতগুলো এভিডেন্স আমরা পাবো? এটা কিভাবে সম্ভব? যে ব্যক্তিটা 5-5টা খুন করে কোনো রকম এভিডেন্স রাখেনি, সে কিনা শেষ খুনে এতগুলো এভিডেন্স রেখে দিয়ে গেছে। সে এটা প্রমাণ করতে চেয়েছিল যে আসো আমাকে ধরে নিয়ে যাও। এটা খুবই হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা? সমস্তটা মিথ্যে কথা। আমি কোনো এভিডেন্স আনতে ওর বাড়িতে যাইনি, আর না তো ওর বাড়িতে যাওয়ার পর কোনো বান্ধবীকে আমি পেয়েছিলাম। বাবা, এক মুখে কত রকম কথা বলছেন। এই বললেন কোনো এভিডেন্স আনতে আপনি তার বাড়িতে যাননি, আবার আপনিই বলছেন যে আপনি যখন গিয়েছিলেন তখন তার বাড়িতে কোনো বান্ধবী ছিল না। তা মিস্টার কাই, ঠিক কোনটা সত্যি একটু বলবেন? পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, উনি নিজের মুখে এখানে স্বীকার করলেন যে উনি তেয়ংয়ের বাড়িতে গিয়েছিলেন। অবজেকশন মাই লর্ড, আসামিকে বাঁচাতে গিয়ে আমার ক্লায়েন্টের উপর প্রেশার ক্রিয়েট করছেন, তাই উনি সবটা গুলিয়ে ফেলেছেন। হাসালেন? আমি তো তাকে কোনো প্রশ্নই করিনি। প্রেশার ক্রিয়েট তো অনেক দূরের কথা। আমি তো জাজ সপক্ষে কিছু কথা বলেছিলাম, যা বলার উনিই বলেছেন। নো মাই লর্ড, এসব মিথ্যা কথা। প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আপনার যদি কিছু বলা থাকে কাঠগড়ায় এসে বলুন। স্যার, দেখেছেন আমি বলেছিলাম না এই কাই যথেষ্ট সন্দেহজনক। যা হবে চুপচাপ দেখো। মিস্টার কাই, আপনি বলুন, আপনি কি বলতে চান? হ্যাঁ মাই লর্ড, আমি সেদিন গিয়েছিলাম তেয়ংয়ের বাড়িতে, কিন্তু কোনো রকম এভিডেন্স আনার জন্য নয়, বরং তেয়ংয়ের সাথে কথা বলার জন্য। আচ্ছা, তা ঠিক কী ব্যাপারে কথা বলতে গিয়েছিলেন আপনি? না মানে করবেন না, প্লিজ বলুন কিসের জন্য গিয়েছিলেন আপনি। আসলে কয়েকদিন আগে আমার নার্সিংহোমে একটা পেশেন্ট আসে, এটা 10 বছরের বাচ্চা। বাচ্চাটি আমার আন্ডারে ছিল, কিন্তু হঠাৎ করে মিস কিম তেয়ং বাচ্চাটিকে নিজের আন্ডারে নিয়ে নেন আর তার ট্রিটমেন্ট শুরু করেন। আর সে ব্যাপারে কথা বলতেই আমি মিস তেয়ংয়ের বাড়িতে গিয়েছিলাম।
তা এই সামান্য ব্যাপারে কথা বলতে আপনি ওনার বাড়ি পর্যন্ত চলে গেলেন? এই কথা তো নার্সিংহোমের মধ্যে বলা যেত, ফোন করে বলা যেত, নাকি এমন কোনো কারণ ছিল যেটা ওসব জায়গায় বলা যেত না? কি মিস্টার কাই বলুন। না মানে, আপনি তো দেখছি না মানেতেই আটকে গিয়েছেন। যাকগে, এবার আমি মিস কিম তেয়ংকে কিছু প্রশ্ন করব। মিস তেয়ং, আপনিই বলুন, উনি সেদিন কেন গিয়েছিলেন? আমার যা বলার সেটা তো আমি বলেই দিয়েছি। উনি যখন আমার বাড়িতে গিয়েছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম না। আপনারা চাইলে নার্সিংহোমে চেক করতে পারেন, ওই সময় আমি নার্সিংহোমে উপস্থিত ছিলাম। আমি যদি খুব ভুল না বলি তাহলে সেই মুহূর্তে আমি আমার অপর পক্ষের আইনজীবী মিস্টার কিম নামজুনের চিকিৎসারত ছিলাম। সবাই কিম নামজুনের দিকে তাকায়। কথাটা কি উনি সত্যি বলেছেন? গত সপ্তাহে আমি ওনার কাছে চিকিৎসার জন্য গিয়েছিলাম। সেই মুহূর্তে আমার ভাই সেখানে ছিলেন না, তাই জন্য বাধ্য হয়ে ওনার কাছে গিয়েছিলাম নিজের ট্রিটমেন্ট করাতে। খুব আর্জেন্ট ছিল, একটি কারণে আমি হাতে আঘাত পেয়েছিলাম আর তখনই সেটা ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল। তাই মিস কিম তেয়াংই আমার ট্রিটমেন্টটা করান, কিন্তু সেটাই সেই সময় বা সেই টাইম কিনা আমি জানি না। মাই লর্ড, সিসিটিভি ফুটেজ চেক করলে আপনি সমস্তটা জানতে পারবেন। আপনি আমার বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজটা চেক করুন এবং নার্সিংহোমে সেদিনকার সিসিটিভি ফুটেজ চেক করুন, তাহলেই বুঝতে পারবেন আমি সেই মুহূর্তে সেখানে ছিলাম না। একটাই মানুষ নিশ্চয়ই একই সময় দুই জায়গায় থাকতে পারে না, সেটা সম্ভবও নয়। আদালত আজকের মতো এখানেই স্থগিত করা হলো। আগামী 3 তারিখে মামলার রায় ঘোষণা করা হবে বলে জাজ সেখান থেকে উঠে চলে যান। তেয়ংকে আবার লকআপে নিয়ে যাওয়া হয়। এদিকে দুপক্ষের উকিলই একে অপরের দিকে তাকিয়ে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আর যে যার কাজে চলে যায়। স্যার চলুন, আমরাও লেগে পড়ি ইনভেস্টিগেশনের কাজে। আমাদের হাতে আর মাত্র 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে, কে আসল দোষী আর কে নির্দোষ। আপাতত আমাদের কাজ সিসিটিভি ফুটেজ চেক করা, রাইট স্যার? চলো। এরপর জাংকুক আর সুগা বেরিয়ে পড়ে তের বাড়ির পাশে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য। তের বলা ডেট আর সময় অনুযায়ী সেখানে দেখা যায় কাই খুব রাগান্বিত হয়ে তের বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির বেল বাজাতে কেউ ভেতর থেকে দরজাটা খোলে। কাই এক প্রকার তর্ক বিতর্ক করে ভেতরে যায় আর দরজা ভিতর থেকে বন্ধ হয়ে যায়। ভেতরে কে ছিল সেটা বোঝা যায় না। তার মানে স্যার তেয়ং ঠিক কথাই বলেছে, এই কাই হচ্ছে গন্ডগোলের মূলে। এই কিছু একটা ঘোট পাকিয়েছে। তেয়ং যা বলছে তা তো মিলে যাচ্ছে, তার মানে ও সত্যি কথাই বলছে স্যার, ওকে ফাঁসানো হচ্ছে। আমারও তাই মনে হয়। এখন আমাদের নার্সিংহোমে যেতে হবে। এরপর তারা নার্সিংহোমে গিয়ে নার্সিংহোমের সমস্ত ডিটেলস চেক করে জানতে পারে তেয়ং সেই মুহূর্তে সেখানেই ছিল এবং কিম নামজুনকে ট্রিটমেন্ট করছিল। এখন আমাদের কায়ের বাড়ি যেতে হবে। ওর বাড়িতে গেলেই আমরা সবটা বুঝতে পারবো। চলো। জাংকুক আর সুগা কায়ের বাড়িতে যায়। কী ব্যাপার, আপনারা এখানে? আপনার বাড়ি তল্লাশি করতে হবে। মানেটা কি? আমার বাড়ি কেন তল্লাশি হবে? কারণ আপনাকেও আমরা সন্দেহের তালিকায় রাখছি। এই মুহূর্তে মিস কিম তেয়ংয়ের থেকে আপনার ওপর সন্দেহটা আমাদের বেশি, তাই আমাদের ইনভেস্টিগেশন করতে দিন, না হলে আপনার পক্ষেই সেটা খারাপ হবে। ওদেরকে ভিতরে আসতে দেখাই। ভিতরের মানুষটাকে দেখে সবাই অবাক হয়ে যায়। স্যার আপনি? আমি ওর বড় ভাই। তবে চিন্তা করবেন না, ওর বড় ভাই হয়েছি বলে আমি কোনোভাবেই ওকে বাঁচানোর চেষ্টা করব না। আমি সবসময় ন্যায়ের পক্ষে। যে দোষ করবে শাস্তি সেই পাবে। আপনারা চেক করুন। দা ভাই, কি বলছিসটা কি তুই? চুপ কর। তুই যদি কোনো দোষ না করে থাকিস ভয় কেন পাচ্ছিস? আপনারা ভেতরে যান। দা ভাই বাড়াবাড়ি করছিস কিন্তু। এই জন্যই বলে সৎ কখনো নিজের হয় না। কাই, গলা নামিয়ে কথা বল। আমি কখনোই তোকে নিজের সৎ ভাই ভাবিনি, ভালোই ভেবেছি, নিজের আপন ভেবেছি, কিন্তু তুই কোনো দিন আমাকে নিজের করে নিতে পারলি না। যাকগে, এসব নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। ওনাদের কাজ ওনাদের করতে দিতেই হবে। আর তুই যদি এটাতে বাধা দিতে চাস তাহলে বিপদটা তোরই হবে। আমি বড় দাদা হয়ে চাই না তুই কোনো বিপদে পড়। তুই যদি নির্দোষ হয়ে থাকিস আশা করি তোর ভয়ের কোনো কারণ নেই। কায়ের বাড়ি থেকে তেমন কিছু একটা পাওয়া যায় না। এরপর কায়ের কল লিস্ট চেক করা হয়। তেয়ংয়ের কল লিস্টের সাথে ম্যাচ করা হয়। দেখা যায় কাই বহুবার তেয়ংকে কল করেছে বিভিন্ন সময়। কোনো সময় তেয়ং রিসিভ করেছে, কোনো সময় করেনি। এরপর তেয়ংয়ের ফোন থেকে একটা কল রেকর্ড পাওয়া যায়, যেখানে তেয়ং এবং কায়ের কিছু কথোপকথন রেকর্ড করা ছিল, যেখান থেকে পরিষ্কার শোনা যায়
কাই তেয়ংকে রীতিমতো হুমকি দিয়েছে, জানে মেরে ফেলার। সেখানে বলা হয়েছে কায়ের কথা মতো তেয়ং যদি না চলে, তার জন্য পরবর্তীতে তেয়ংয়ের সাথে যেটা হতে পারে সেটার জন্য শুধুমাত্র তেয়ংই দায়ী থাকবে। স্যার, হয়তোবা মিস তেয়ং ওনার কথায় রাজি হয়নি বলেই এত বড় একটা চক্রান্ত। আমারও সেটাই মনে হচ্ছে। জাংকুক আর সুগা আবার সেই ক্রাইম স্পটগুলোতে যায়, সমস্ত কিছু ভালো করে খুঁটিয়ে দেখতে থাকে যাতে কোনো কিছু বাদ না পড়ে যায়। কাল আবার তেয়ংকে কোর্টে তোলা হবে। কিন্তু হঠাৎই দুপুরবেলা কোর্ট থেকে ফেরার সময় কিম সিওক জিন নিখোঁজ হয়ে যায়। স্যার, কিম সিওক জিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? হ্যাঁ স্যার, দুপুরবেলা উনি কোর্ট থেকে ফিরছিলেন নিজের গাড়ি করে, আর ঠিক তারপরেই ওনাকে আর ট্রেস করা যায়নি। ওনার গাড়িটা মাঝ রাস্তায় পড়ে আছে। কি বলছোটা কি? হ্যাঁ স্যার, হয়তো কেউ চাইছে না যে কিম সিওক জিন তের হয়ে একটা কেসটা লড়ুক। আর কিম সিওক জিন যদি কালকে কোর্টে উপস্থিত থাকতে না পারে, এমনিতেই তেকে দোষী হিসাবে ধরে নেওয়া হবে। তার মানে এটা কারোর প্রি প্ল্যান। ইয়েস স্যার, তারা যেন তেন প্রকারণে তেকে ফাঁসাতে চাইছে। আমাদের কিম সিওক জিনকে খুঁজে বের করতে হবে। স্যার, কাইকে ট্রেস করা যাক। আমার কেন জানি মনে হচ্ছে কাজটা কাই করেছে। একদম ঠিক বলেছ। সেদিন দেখে মনে হলো কায়ের সাথে তার পরিবারের সম্পর্ক খুব একটা ভালো নয়। আমি যতদূর জানি কিম নামজুন যথেষ্ট ভালো এবং সৎ মানুষ। আর সেদিন কায়ের ব্যবহার শুনে মনে হলো তার সাথে তার সম্পর্ক একেবারেই ভালো নয়। হয়তো দাদা হওয়ার সুবাদে কেসটা লড়তে উনি রাজি হয়েছেন। চলো, আর দেরি করা যাবে না। এরপর কায়ে লোকেশন ট্র্যাক করা হয়। কি ভেবেছ এত সহজে বেঁচে যাবে? নিজের পাপের শাস্তি পাবে না। তোমাদের সব কটাকে শাস্তি দিয়ে তবেই আমার শান্তি। তুমি আমাকে কেন ধরে এনেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছো? লাইফটাকে হেল করে দিয়েছো আমার। কি ভেবেছো এভাবে তোমরা ওকে বাঁচিয়ে দেবে? জীবনেও পারবে না। আমি থাকতে সেটা জীবনেও হবে না। আমাকে মেরে তোমার কি লাভ হবে? তুমি মরবে আর তে থাকবে জেলে। আর আমি সেটাই চাই। তাই তোমাকে তো মরতেই হবে। কাই ইঞ্জেকশনের সিরিজটা নিয়ে জিনের গলায় ফোটাতেই যাবে, তখনই পিছন থেকে জাংকুক এসে তাকে ধরে ফেলে। কায়ের সাথে জাংকুকের প্রচুর মারপিট লেগে যায়। সুগা গিয়ে জিনকে ছাড়ায়। তোকে তো আগে মারতে হবে। সেদিন আমার বাড়িতে গিয়ে জোর জবরদস্তি আমার নামে এভিডেন্স জোগাড় করতে গেছিলিস, তাই না? তুই তো আগে মরবি বলে আবার ইঞ্জেকশনটা হাতে নিয়ে জাংকুকের গলায় গেঁথে দিতে যায়। তখনই সুগা পেছন থেকে কাইকে গুলি করে। সঙ্গে সঙ্গে কাই মাটিতে লুটিয়ে পড়ে। সুগা, এটা কি করলে? স্যার, আপনাকে বাঁচানোর জন্য যা করার করেছি আমি। আশা করি ও মরেনি। ওকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে। তারপর ওটা সুস্থ হলে ওকে জেলে ভরে দিতে হবে। এর জন্য এতদিন ধরে এতগুলো মানুষ নাকানি চুবানি খেয়েছে। পরদিন আবার তেকে করে তোলা হয়। আর আগের দিনের সমস্ত ঘটনা এভিডেন্স সহ সবটা কোর্টের হাতে হ্যান্ডওভার করা হয়। সমস্ত প্রমাণ আর সাক্ষীর ভিত্তিতে তেকে নির্দোষ প্রমাণ করা হয় আর কাইকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরে তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, যেটা জাংকুকের চোখ এড়ায় না। জিন এসে তের সাথে হাত মেলায়। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, সব আপনাদেরই জন্য। আমরা আর কি করলাম? যা করার সেটা তো মিস্টার কাই করলো। সেই এরপর দুজন কুশল বিনিময় করে সেখান থেকে চলে যায়। তে একাই বাড়ি ফিরছিল, কারণ ওকে নিয়ে যাওয়ার মতো এখানে কেউই নেই। সেটা দেখে জাংকুক তের কাছে এসে বলল, বাড়ি ফিরবেন তো? হ্যাঁ, চলুন আপনাকে ছেড়ে দিয়ে আসি। আরে না না, তার কোনো প্রয়োজন নেই। আরে আমি যদি আপনাকে ছেড়ে দিয়ে আসি, আপনার কি কোনো সমস্যা আছে? না, তেমন কিছু না। এরপর তেকে নিয়ে জাংকুক তার গাড়িতে বসে। গাড়িতে যেতে যেতে জাংকুক থেকে বলে, আচ্ছা আমায় কি চিনতে পারছেন? পেরেছি। সেদিন রাতে আপনি তো অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়েছিলেন, মানে আপনাকেই তো সেদিন আমি হসপিটালে ভর্তি করেছিলাম রাতের বেলা। বাহ, আপনার স্মরণশক্তি তো খুব প্রখর। আমাকে মনে রেখেছেন? আপনিও তো মনে রেখেছেন আমাকে। আমাকে তো মনে রাখতেই হতো। আপনি যে আমার জীবনদাতা,
সেদিন সময় মতো আমাকে হসপিটালে না পৌঁছালে না আপনার কেসের জন্য আমি এত দৌড়াদৌড়ি করতে পারতাম, আর না আপনাকে আমার গাড়ি করে ছেড়ে দিয়ে আসতে পারতাম। তে মৃদু হাসলো। বাই দ্য ওয়ে, আপনাকে একটা কথা বলার ছিল। গত 2 বছর ধরে আমি আপনাকে খুঁজেছি, কিন্তু আপনার নাম জানতাম না, পরিচয়, কোথায় থাকেন কিছুই জানতাম না, তাই খুঁজে পাওয়া সম্ভব হয়নি একই শহরে থাকা সত্ত্বেও। আমাকে খুঁজেছেন কেন? একটা কথা বলার জন্য। সেদিন যখন আমাকে বাজাতে আপনি ছুটে এসেছিলেন, তখনই এক ঝলক আপনার মুখটা দেখতে পেয়েছিলাম। তারপর থেকে এই মুখটা আর একটাবার দেখার জন্য এতগুলো দিন তড়পিয়েছি। জানি না কেন, সে প্রথমবার দেখাতেই আপনাকে আমার ভালো লেগে গিয়েছিল। ভেবেছিলাম কোনোদিন যদি খুঁজে পাই মনের কথা জানিয়ে দেব, কিন্তু এমন একটা পরিস্থিতিতে আপনাকে খুঁজে পাবো কখনো ভাবিনি। জানেন, প্রথম যখন শুনেছিলাম যে আপনি এতগুলো মার্ডার কেসের সাথে জড়িয়ে আছেন, জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। মন থেকে কিছুতেই মানতে পারছিলাম না যে আপনি এসব কিছু করতে পারেন। মনে প্রাণে চেয়েছিলাম যেন আপনি নির্দোষ প্রমাণিত হন, তাই তো এত ছোটাছুটি। যাক, অবশেষে আপনি নির্দোষ প্রমাণিত হলেন। আচ্ছা, কেন আপনার এটা মনে হয়েছিল যে আমি এমন কিছু করতে পারি না? একটা মানুষকে দেখেই বোঝা যায় সেই মানুষটা কি করতে পারে আর কি করতে পারে না। ভুল বললেন, কিছু মানুষকে বাইরে থেকে দেখে বোঝা যায় না তার ভিতরটা ঠিক কীরকম। যেমন ধরুন, একটা হাসি খুশি মানুষ যে সব সময় হাসে, তার মনে কতটা কষ্ট লুকিয়ে থাকে সেটা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। সেই কষ্টটাকে লুকিয়ে রাখার জন্যই সেই মানুষটা হাসে, আর বাইরের মানুষটা দেখে মনে করে এ তো অনেক হ্যাপি, এর মনে বোধহয় কোনো কষ্ট থাকতেই পারে না। তাই বাইরে থেকে দেখে কারোর মনের খবর বোঝার চেষ্টা করাটা মূর্খতা। সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হলো না। মানে আপনি তো নির্দোষ প্রমাণিত হয়েই গেলেন, তাই না? যাই হোক, ওসব বাদ দিন। যেটা প্রধান কথা, আপনাকে সেই প্রথমবার দেখেই আমার ভালো লেগে গিয়েছিল। মনে মনে ভালোবাসার জাল বুনেছিলাম আপনাকে নিয়ে। ভেবেছিলাম কোনোদিন যদি এরকম সুযোগ আসে নিজের ভালোবাসার কথা আপনাকে জানিয়ে দেব। আর আজকে এমন একটা আনন্দের দিনে এরকম একটা কথা স্বীকার করার থেকে ভালো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আপনার ভালোবাসা পাওয়ার একটা সুযোগ কি আমি পেতে পারি? ভেবে বলছেন যা বলছেন? আমার মতো একটা অনাথ, এরকম একটা গায়ে দাগ লাগা মানুষকে নিয়ে পারবেন সারাটা জীবন চলতে? চাঁদের গায়ে অনেক কলঙ্ক থাকে, তবুও চাঁদ সুন্দর। 2 মানুষের মধুর কিছু স্মৃতির সাক্ষী হয় ওই চাঁদ। ওই চাঁদকে পাওয়ার আকাঙ্ক্ষাই সবার মধ্যে থাকে, আর তুমি হলে আমার কাছে সেই চাঁদটার মতন। বোঝা গেল? জাঙ্গুর কথা শুনে তে একটু মৃদু হাসলো। কোনো উত্তর তে দিল না। উত্তরটার অপেক্ষায় থাকলাম, কিন্তু তে আবার একটু হাসে। এরপর কেটে গেছে একটা সপ্তাহ। এই একটা সপ্তাহে জাঙ্কুক ধীরে ধীরে তের মনে একটু একটু করে জায়গা করে নিয়েছে। তেকে তার ডাক্তারি লাইসেন্স আবার ফেরত দেওয়া হয়েছে। তে আবার নার্সিংহোমে জয়েন করেছে, তবে এটা লিমিনহো নার্সিংহোম নয়, অন্য একটি নার্সিংহোমে। তে আর কিছুতেই ওখানে কাজ করতে চায় না। এদিকে কাইও একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। একদিন রাত্রেবেলা কাই হসপিটালের বেডে শুয়ে আছে। কাইয়ের কানে একটা মৃদু শব্দ ভেসে আসে, না 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 না। কাই চমকে চোখ খুলে তাকায়। কাই কিছু বলতে চাইলো, বলতে পারছে না। মুখে অক্সিজেনের মাস্ক। চোখ বড় বড় করে নিজের হাত দুটো ছাড়াতে গেলে দেখে হাত দুটো বেডের সাথে বাঁধা, পা দুটো। কি ভেবেছিলে আমাকে ফাঁসি দিয়ে তুমি বেঁচে যাবে? তোমার সেই আশাটা পূরণ করতে পারলাম না। আই এম সো সরি। তোমার বাকি 6 বন্ধুর মতো তোমাকেও যে তাদের কাছে যেতে হবে। তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমার সব থেকে কাছের মানুষটা আমার কাছ থেকে দূরে চলে গেছে। এত সহজে তোমাদের ছেড়ে দেবো আমি? না তো, কোনো মতেই দেব না। তোমাকে যে মরতেই হবে, আর সেটাও আমারই হাতে। ইচ্ছা তো ছিল ওদের মতনই তড়পিয়ে তড়পিয়ে তোকে মারতে, ঠিক যেমনভাবে তুই আমার বন্ধুকে তড়পিয়েছিলি, মনে পড়ে? কিন্তু আফসোস, তোকে সেভাবে তড়পিয়ে মারতে পারছি না, কারণ এখন যদি আমি তোকে এখান থেকে নিয়ে গিয়ে সেইভাবে টর্চার করে মারি, তাহলে লোকে আবার আমার প্রতি সন্দেহ করবে, আর সেটা যে আমি কিছুতেই হতে দিতে পারবো না। অনেক কষ্ট করে অনেক খেলা খেলিয়ে তবে আমি ছাড়া পেয়েছি।
তুই কি ভেবেছিলিস আমার ঘর থেকে এভিডেন্স করে জোগাড় করে নিয়ে গিয়ে তুই পুলিশকে দিবি, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, আর ব্যাস শেষ, আমি ছাড়া পাওয়ার চেষ্টাও করব না? তুই বেঁচে থাকতে আমি কি করে জেলে পচে মরতে পারি বলতো, তোকে না মেরে? তাই তোকে একটা শান্তির মৃত্যু দেব। এই যে স্যালাইনটা চলছে, এই স্যালাইনের মধ্যে বলে তে একটা ইঞ্জেকশন বার করে, এটাকে পুশ করে দেব, কয়েক মিনিটের মধ্যে তোরপে তুই শেষ, কেউ বুঝতেও পারবে না। বলে তে ইঞ্জেকশনটা পুশ করে দেয়। তারপর কানে কানে বলে, কি ভাবছিস আমি এখানে কি করে এলাম, তাই তো? নার্সিংহোমে সবাই ঘুমোচ্ছে বেঘরে, সমস্ত সিসিটিভি ফুটেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমাকে কে সাহায্য করেছে তুই জানিস? বলে কানে কানে কাইকে কারোর একটা নাম বলে। কাই বড় বড় চোখ করে তেয়ংয়ের দিকে তাকায়। এবার তোর মরার সময় হয়ে গেছে, তুই আর কিছুক্ষণের মধ্যেই পরপারের টিকিট কাটবি। ঠিক তখনই কাই পাগলের মতো ছটপট করতে শুরু করে। কায়ের হাত পা থরথর করে কাঁপতে থাকে। তে এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ে। কিছুক্ষণের মধ্যে কায়ের দেহটা নিথর হয়ে যায়। আজ আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো জিমিন, প্রতিশোধ সম্পূর্ণ হলো। যারা তোর এই দিনের জন্য দায়ী তাদের সবকটাকে নিজের হাতে আমি শেষ করেছি, একটু একটু করে তোর পিয়ে শেষ করেছি। আমি আসছি জিমিন, আমি আসছি। এখন থেকে আমরা শান্তিতে থাকবো, একদম শান্তিতে। বলতে বলতে পাগলের মতো হাসতে হাসতে তে সেখান থেকে বেরিয়ে যায়। স্যার আজকে আমার একটু ছুটি লাগবে। কেন, তোমার আবার কি হলো? স্যার এদিকে কেসটা তো মিটেই গেছে, আমার একটা জরুরি কাজ আছে স্যার, প্লিজ দিন না ছুটি। আচ্ছা ঠিক আছে যাও, এখন আর তেমন তোমার কোনো কাজ নেই, যেতে পারো। থ্যাংক ইউ স্যার। এত উৎফুল্ল কেন, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ নাকি? না মানে স্যার ওই আর কি। আচ্ছা যাও। এরপর সুগা সেখান থেকে বেরিয়ে যায়। হসপিটালের বেডে শুয়ে আছে একটি মেয়ে, গত 6 মাস ধরে কোমায় আছে। ডক্টররা জানিয়েছে ওষুধে কাজ হচ্ছে, খুব শিগগিরই হয়তো সমস্তটা ঠিক হয়ে যাবে। বাবু, হ্যাঁ জিমিন, আর কত ঘুমাবি শোনা? ওঠ, দেখ তোর জন্য চকলেট নিয়ে এসছি, উঠবি না? তোর ফেভারিট চকলেট। তুই যদি না উঠিস তাহলে কিন্তু আমি খেয়ে নেবো বলে দিচ্ছি। ওঠ না বাবু, তোকে ছাড়া আমার ভালো লাগে না। তুই জানিস তোর সাথে সেদিন যারা এমনটা করেছিল তাদের প্রত্যেককে শাস্তি দিয়েছি আমি। তুই হ্যাপি তো বল, এবার তো ওঠ। আর কেউ তোর সাথে এমনটা করতে পারবে না, তুই দেখিস, কখনো করতে পারবে না। কেউ যদি তোর দিকে আঙুল তুলে তাকায়ও তাকে এই তেয়ং শেষ করে দেবে। ওঠ না সোনা। ওভাবে উঠবে না তে, এই হাঁসের বাচ্চাকে ওঠানো আমাদের কম্য নয়, একটা কুম্ভকর্ণের বেটি। 6টা মাস হয়ে গেছে ঘুমোচ্ছে, এখনো ওঠার কোনো নামই নেই। সুগাদা তুমি এসেছো? না এসে পারি? আজ যে হাঁসের বাচ্চাটার জন্মদিন, কিন্তু দেখো নিজেই কেমন পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই হাঁসের বাচ্চা উঠবি, নাহলে কিন্তু এই বিল্লু তোকে এবার কামড় দেবে, তখন বুঝবি ঠেলা। ওকে কামড় দিলে তোমারই লস, কারণ কামড়ানো ক্ষতে মলমটা তোমাকেই লাগাতে হবে। আরে দাদাভাই তুমি? বারে, আমার বোনের জন্মদিন আর আমি আসবো না? আর শুধু কি তাই, এত বড় একটা ঝড় গেল, কত কষ্টে যে সামলে উঠেছি, সেটার সেলিব্রেশনও তো করতে হবে নাকি? তাজা বলেছ, উফ। তবে জাংকুক স্যারের জন্য আমার বড্ড বেশি কষ্ট হচ্ছে। তে অবাক হয়ে সুগার দিকে তাকায়। হঠাৎ তার ওপর কষ্ট হওয়ার কারণ? পাহাড়ে এত ঘাগু একটা অফিসার, কিভাবে তাকে নাকানি চোবানি খাওয়ানো হলো, উফ। তবে আমার বড্ড মজা লেগেছে যাই বলো। এই জাংকুক স্যার আজ পর্যন্ত যে কটা কেস নিয়েছে সব কটাতে জিতেছে, সেই জাংকুক স্যারকে কিনা ভর্কি খাইয়ে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ফেললে। ভুল বললে, আমি তাকে প্রেমের জালে ফাঁসাইনি, সে নিজেই ফেঁসে বসে আছে। তবে মনে আমার একটাই ভয় ছিল, স্যার জিমিনকে নিয়ে না কোনো প্রশ্ন করে, যদি জিমিনকে দেখতে চায় বা জিমিনের সাথে কথা বলতে চায়। সেদিন যখন তোমার বাড়ি স্যারকে নিয়ে গেলাম বেশ ভয় ভয় ছিলাম, কারণ জিমিনের মেডিকেল রিপোর্টগুলো তো জিমিনের ঘরেই রয়েছে। স্যার যদি ওই ঘরটা সার্চ করতে চাইতো, সেটা যাতে না চায় সেজন্যই তো সেদিন ওখানে ঘাপটি মেরে শুয়েছিলাম, আর ডিম লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম যাতে আমার মুখটা পরিষ্কার করে বুঝতে না পারে। হ্যাঁ, উকিলের বুদ্ধি বলে কথা। তুমি চুপ করো,
ভুলে যাও না তুমিও একজন উকিল। এই তোমরা আবার ঝগড়া শুরু করো না, ওকে? সবই তো বুঝলাম, কিন্তু কায়ের কেসটা কি হলো বুঝলাম না। এবার একটু খোলসা করো তো। কি আবার হবে, প্রত্যেকবারের মতো টোপ হিসাবে নিজেকে ব্যবহার করেছি। ঠিক যেমন আগের 6 জনের ক্ষেত্রে এক একজনকে নিজের রূপের জালে ফাঁসিয়ে তুই অবধি পৌঁছে নিয়ে গেছি, ঠিক এবারও তেমন করেছি। তবে এবার স্টাইলটা একটু অন্য ছিল। এবার পুরো প্ল্যানটা নামজুন করেছে, কারণ আমরা খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছিলাম তোকে বাইরে বার করে আনতে আর কাইকে শাস্তি দিতে। এমন কিছু একটা করতে হবে যাতে জাংকুক নিজে এটা বুঝতে পারে সমস্ত দোষ কাই করেছে। জাংকুকের চোখে সমস্তটা প্রমাণ করার জন্যই সেদিন কায়ের খাবারে নামজুন একটা ওষুধ মিশিয়ে দেয়, আর তারপর কাইকে নিয়ে বেরিয়ে পড়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর সারাটা রাস্তা কাইকে এমনভাবে ভড়কে দেওয়া হয় যে নেশার ঘরে কাই ঠিক সেগুলোই আওড়াচ্ছিল যেগুলো ওকে শেখানো হয়েছিল। প্রথমে আমার সম্পর্কে ভড়কানো হয় যে আমি তেকে বাঁচাচ্ছি, জাংকুকের সম্পর্কে ভড়কানো হয় যে জাংকুক তেকে বাঁচানোর চেষ্টা করছে, কারণ জাংকুক তেকে ভালোবাসে। কায়ের মাথা এমনি খারাপ হয়েছিল। তারপরে এই নেশা আর নামজুনের ভড়কানো চোটে কাই আরও পাগলের মতো বিহেভ করতে থাকে। এখানে আসার পর কাই এখানে আমাকে দেখতে পায়। আমি এখানে আগে থেকে এসেই নিজেকেই দড়ির সাথে বেঁধে নিয়েছিলাম, যাতে দেখে মনে হয় আমাকে আটকে রাখা হয়েছে। আর আমাদের প্ল্যান মোতাবেক সুগা জাংকুককে নিয়ে এখানে উপস্থিত হয়। জাংকুককে এমনভাবে দেখানো হয় যেন তারা কায়ের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছেছে, কিন্তু আসল সত্যটা শুধু আমরাই জানতাম। আর তারপর যেটা হয়েছে সেটা হওয়ারই ছিল। আমাদের জীবনটা এমন কেন হলো বলো তো? ভালোই তো ছিলাম, বলো। কি হতো আমাদের একটু সুস্থভাবে বাঁচতে দিলে? প্রথমে আমাদের মা বাবাকে আমাদের এই চোখের সামনে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো। অপরাধ ছিল কিছু বড় লোকের বকাটে ছেলের কুকর্মের সাক্ষী ছিল তারা। তারপরেও সবটা মানিয়ে নিয়েছিলাম। দিব্যি আমি আর জিন্দি ভাই সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলাম, নিজেদেরকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম। ছোটো থেকে জিন্দি ভাইয়ের ইচ্ছা ছিল উকিল হবে আর আমি ডাক্তার, সেভাবেই পড়াশোনা করতাম। এরপর জিন্দি ভাইয়ের জীবনে এলো তার এক ভালোবাসার মানুষ, কিন্তু সেও সেই ঠক। দিনের পর দিন দিদিভাইকে নিজের চোখে অত্যাচারিত হতে দেখেছি। দিদিভাইয়ের কান্না আমার সারাটা শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছিল, সহ্য করতে পারিনি। সেদিনই করলাম আমার জীবনের প্রথম খুন। লোকটাকে খুন করে তার লাশটা গায়েব করে দিলাম মাটির তলায় পুঁতে, যার ঠিকানা আজও কেউ পায়নি। ভেবেছিলাম এরপর আমাদের জীবনটা হয়তো বা স্বাভাবিক হবে। দিদিভাই আমাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিল আমাকে বাঁচানোর জন্য। দিদিভাই সেই বাড়ি ছেড়ে চলে গেল অন্য জায়গায়। দুজনে একে অপরের সাথে যোগাযোগটুকুও করতে পারতাম না। দেখা করার হলেও সবার আড়ালে সবাইকে লুকিয়ে দেখা করতে হতো। আজ পর্যন্ত দিদিভাইকে আমি নিজের দিদির হিসাবে পরিচয় দিতে পারি না। আমি চাই না আমার জন্য দিদিভাইয়ের কোনো ক্ষতি হোক। আজ একই জায়গায় থেকে কেমন অপরিচিতের মতো আমাদেরকে থাকতে হয়। নিজেদের মতো সময় কাটাতে হলেও সবার চোখের আড়ালে গিয়ে সময় কাটাতে হয়। কেন হলো বলো তো আমাদের জীবনটা? তারপরেও সবটা মেনে নিয়েছিলাম। তারপরে জিমিন এলো আমার জীবনে, আমার সবটা জুড়ে আমাকে নতুন করে হাসতে শিখিয়েছিল। আমি আমার বাঁচার জন্য আর একটা খুঁটি পেয়েছিলাম, কিন্তু এই শয়তানগুলো সেটাকেও আমার থেকে কেড়ে নিল। আজকে এদের জন্য আমি সাইকো কিলার। তাতে আমার কোনো আফসোস নেই। এই জঞ্জালের কীটগুলোকে মারতে পারলে আমার শান্তি। শান্ত হাতে চা খাওয়ার হয়ে গেছে, আর এসব দিয়ে ভাবিস না। হ্যাঁ, আমিও তাই ভাবছি। দিদিভাই, তুই নামজুন দাদাভাইকে বিয়ে করে শান্তিতে ঘর কর। তোর একটা সুন্দর সংসার হবে, দেখিস খুব ভালো হবে। আর এখন তো তুই আমার উকিল হয়েছিস, তোর সাথে পরিচয় হয়েছে, সে সূত্রে আমাদের দেখা সাক্ষাৎ এবার সবার সামনে হতেই পারে। বুদ্ধি টাকা দেখতে হবে তো। তোমাদের মিলটা কিন্তু আমি করে দিয়েছি, এর জন্য কিন্তু ট্রিট লাগবে। শুধু এই হাঁসের বাচ্চাটা একবার সেরে উঠুক, তারপর পার্টি হবে, সেই আশাতেই তো আছি। দেখো সুগাদা, ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমার মন বলছে। আমি তো সেটাই চাই। আবার কবে এই হাঁসের বাচ্চাটার মুখে বিল্লু কথাটা শুনবো কি জানি। কেঁদো না সুগাদা, সব ঠিক হয়ে যাবে। দেখো, অনেক মিস করি জানো তো ওকে।
নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি, কিন্তু যখন ওর সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে না, অনেক কষ্ট লাগে। আবার কবে সে দিনগুলো ফিরে আসবে কি জানি। যতদিন লাগুক না কেন আমি অপেক্ষা করব। ঠিক যেমন এতগুলো দিন অপেক্ষা করে আছি, আমার কাছে তোকে ফিরতেই হবে, না ফিরলেও খবর আছে। আমিও ঠিক করেছি এবার এসবের থেকে একটু দূরে যাব, সুখে শান্তিতে জাঙ্কুকের সাথে সংসার করব। ছেলেটা আমায় অনেক ভালোবাসে, আর এসব পথে জড়াবো না। আমরা এবার নিজেদের মতন একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাব, কি বলো? আমিও তো তাই চাইতে, একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে। তাই হবে। এরপর 6 মাস কেটে যায়। 2 সপ্তাহ আগেই জিমিন কোমা থেকে বেরিয়েছে, আস্তে আস্তে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। এই কয়েক মাসে জাঙ্কুক অনেকবার জিমিনের সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু তে বিভিন্নভাবে এড়িয়ে গেছে। তাই এখন তে ঠিক করেছে জিমিনের সাথে জাঙ্কুকে দেখাটা করিয়েই দেবে, তাতে জাঙ্কুকের মনের অশান্তিটাও দূর হবে। জাঙ্কুকের মনে জিমিনকে নিয়ে অনেক প্রশ্ন, সেগুলো দূর করতে হবে। জিমিন এখন মোটামুটি সুস্থ। প্রথম সে ভেবেছিল সুগা হয়তো তাকে মেনে নেবে না, কিন্তু সুগার এখনও তার প্রতি ভালোবাসা দেখে সেও অনেক হ্যাপি। জিমিনকে সমস্ত ঘটনা খুলে বলা হয়েছে, শুধুমাত্র তের করা হত্যাগুলোর কথা বাদ দিয়ে, কারণ জিমিন এটা কিছুতেই মেনে নিতে পারবে না। তাই এতদিন সবাই যেই ঘটনাগুলো জানতো জিমিনকে সেগুলোই বলা হয়েছে। আর জাংকুকের সাথে দেখা হলে তাকে এটা জানাতে বারণ করা হয়েছে সে এতদিন কোমায় ছিল। তার পেছনে একটা যুক্তিযুক্ত কারণ সুগা দাঁড় করিয়েছে, আর জিমিনও তার বন্ধুর ভালোবাসার খাতিরে সেটা বলতে মেনে নিয়েছে। কয়েকদিন বাদেই জাঙ্কুকাতে রেজিস্ট্রি ম্যারেজ করবে। সবাই অনেক হ্যাপি। জিনও নামজুনের সাথে ঘর বাঁধার জন্য ব্যবস্থা করছে। তেরও এখন জাঙ্কুকের প্রতি ভালোবাসাটা অনেক গাঢ় হয়েছে। সেও জাঙ্কুককে অনেকটা ভালোবেসে ফেলেছে। 1 মাস হলো জাঙ্কুকের রাতের বিয়ে হয়েছে। তারা দুজন অনেকটা হ্যাপি। একদিন রাতে জাঙ্কুকাতের উন্মুক্ত শরীর বিছানায় খেলা করছিল একে অপরের দেহের সাথে। তারা দুজনেই উত্তেজনার চরম মুহূর্তে ছিল। ঠিক তখনই জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক প্রচণ্ড বিরক্ত হয়। প্রথমে ফোনটা ধরবো না ভাবলেও বারবার ফোনটা বাজতে থাকায় জাঙ্কুক ফোনটা ধরতে বাধ্য হয়। ফোনের ওপাশ থেকে কেউ কিছু বলাতে জাঙ্কুক তাড়াতাড়ি করে উঠে পড়ে। কী হয়েছে জাঙ্কুক? আমাকে এখনই বেরোতে হবে। কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। একটা ড্রাগ পাচারকারীকে অনেক দিন ধরে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছি। আজ হাতে না হাতে তাদের ধরতে হবে। আমি আসছি বেবি, ফিরে এসে বাকিটা সারবো বলে জামাকাপড় পরে রেডি হয়ে জাঙ্কুক বেরিয়ে যায়। সারাটা রাত পার হয়ে গেছে, জাঙ্কুক এখনও ফেরেনি। তে চিন্তায় ঘরের মধ্যে পায়চারি করছে। ভোরের দিকে হঠাৎ দরজাটা খুলে যাওয়াতে তে ধরপড়িয়ে ওঠে। দেখে জাঙ্কুক রক্তাক্ত অবস্থায় ঘরে ঢুকছে। যে জাঙ্কুক, কি হয়েছে? কি এই অবস্থা কেন তোমার? পিছন পিছন সুগাও আসে। ম্যাম, ভুয়ো ফোন কল করে স্যারকে ডেকে নিয়ে স্যারের উপর হামলা করা হয়েছিল। কি? কে করেছে সব? কিম সুহো নামে এক ড্রাগ পাচারকারী। তে আমি ঠিক আছি। তুমি ঠিক আছো সেটা দেখেই বুঝতে পারছি। বসো এখানে। এরপর তে ভালো করে জাঙ্কুকের শরীরের রক্তগুলো মুছে জায়গায় জায়গায় ব্যান্ডেজ করে দেয়। গুলিটা স্যারের হাত ঘেঁষে বেরিয়ে গেছে। ইস, কি অবস্থা হয়েছে। তেকে জাঙ্কুকের জন্য উদ্বিগ্ন হতে দেখে জাঙ্কুক বলল, আরে তুমি টেনশন করো না, আমি ঠিক আছি। এই প্রফেশনে এসব একটু একটু হয়ে থাকে মানে তোমার যদি কিছু হয়ে যেত? কিচ্ছু হবে না আমার। সুগা, তুমি এখন এসো, আমি ঠিক আছি। ওকে স্যার, আসি ম্যাডাম বলে সুগা সেখান থেকে চলে যায়। তে আমি ঠিক আছি। কাঁদছো কেন? তুমি ছাড়া আমার আর আপন কেউ নেই জাঙ্কুক। তোমার যদি কিছু হয়ে যায়, আমার কিছু হবে না। তুমি তো আছো, তাই না? তোমার ভালোবাসা আমার কিচ্ছু হতে দেবে না। এরপর তে জাঙ্কুকে মেডিসিন দেয়। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। একটা অন্ধকার ঘরে বাঁধা অবস্থায় পড়ে আছে একটা লোক। আমাকে মারবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমার আপনজনের ক্ষতি করার যে চেষ্টা করবে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সাইকো ইজ ব্যাক। সো গাইজ, দ্যাটস ফর টুডে। গল্পটা কেমন লাগলো বলো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা নিও।